চলেছি নাগাল্যান্ড। আপ নাগা হো? সবুজ ওই লাফাচ্ছে আবার সাপ নাকি। এই দিদিও বিক্রি করছে হচ্ছে রেশম কিট, পুরো হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এই যে বিক্রি হচ্ছে কুকুরের মাংস। ওই নাগাল্যান্ড যাবি, নাগাল্যান্ড যাবি, একদম যাস না, খেয়ে নেবে কিন্তু তোকে দেখ। অবশেষে বন্ধুরা এসে পৌঁছালাম হচ্ছে যেখান থেকে ট্রেক স্টার্ট হয়, এই যে ওয়ে টু জুকু। চারিদিকে কেউ নেই, শুধু আমি একা হেঁটে চলেছি। ওয়্যার আর ইউ ফ্রম? আসাম। হ্যালো বল দো। হ্যালো। ওয়েলকাম টু নাগাল্যান্ড। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যার সম্পর্কে আমরা ভারতীয়রাই হয়তো খুব কম জানি। ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এমনই এক বৈচিত্র্যময় রাজ্য হলো নাগাল্যান্ড, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের সংস্কৃতি, আন্তরিকতা মুগ্ধ করতে বাধ্য। সবুজ উপত্যকায় মোড়া এই নাগাল্যান্ড প্রতি পদে পদে রহস্যের রোমাঞ্চে ঘেরা। এখানে বসবাস করে প্রায় 17টিরও বেশি নাগা উপজাতি। তাদের ভাষা, আদব কায়দা, খাদ্যাভ্যাস সব কিছুই আলাদা। তারা নাকি সাপ, ব্যাঙ, পোকামাকড়, এমনকি কুকুরের মাংস খেয়ে থাকে। এই সমস্ত কিছু ঘুরে দেখতে আগামী 6 দিনের জন্য রওনা দিলাম নাগাল্যান্ডের পথে। কলকাতা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন এবং কত টাকাই বা খরচা, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজ হলো জুন মাসের 15 তারিখ এবং প্রায় ঘড়িতে সকাল 7টা বাজতে যায়। আর আমি এখন রয়েছি আমার বাড়ির ছাদের উপর। তো উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য, যাকে আমরা একসাথে 7 সিস্টার্স বলে থাকি। তো এই 7টা রাজ্য কিন্তু খুবই সুন্দর। আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং সবশেষে নাগাল্যান্ড। আর আজকে আমি এই নাগাল্যান্ডের পথেই পা বাড়াতে চলেছি। আর শুনেছি নাগাল্যান্ডে থাকে হচ্ছে নাগা উপজাতির মানুষজন, আর তারা নাকি কুকুরের মাংস খায়। তাহলে বুঝতেই পারছো, নতুন জায়গা, নতুন মানুষজন, নতুন খাদ্যাভ্যাস, মানে এই কারণে মনের ভিতরে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। আমার ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। তাহলে চলো ছটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাক। টাটা। বন্ধুরা চলে আসলাম দমদম ক্যান্টনমেন্ট। আর এই দমদম ক্যান্টনমেন্ট থেকে দেখুন নাগাল্যান্ডের কতটা দূরত্ব, মানে প্রায় 1484 কিলোমিটার, মানে পুরো ঘুরে ঘুরে তারপর যেতে হবে। আমি এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রথমে যাব কলকাতা স্টেশন, তারপর কলকাতা স্টেশন থেকে 13181 কাজিরাঙা এক্সপ্রেস ধরে নামবো গৌহাটি ভোর 4টের সময়। তারপর সেখান থেকে আমার ভোর 6টায় ট্রেন রয়েছে ডিমাপুর যাওয়ার। তো এই হলো আমার এইবারের একটা খিচুড়ি জার্নি। পরবর্তী স্টেশন দমদম। এখন বাজে সকাল 7:49, পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। অনেকটা হাতে সময় আছে, সেই 9টার সময় ট্রেন আমাদের। এখন চলুন একটু বাইরে বেরোনো যাক। এখন বন্ধুরা চলে আসলাম একদম স্টেশনের বাইরে। আর এটাই হচ্ছে স্টেশনের বাইরেটা। এই সাইডে ওয়েটিং লাউঞ্জ রয়েছে, এছাড়া অনেক রেস্টুরেন্টও পেয়ে যাবেন। একটু সকাল সকাল চা খেতে বাইরে এসেছিলাম, কিন্তু কোথাও চা পেলাম না। এখন বন্ধুরা সময় বলছে সকাল 8:30, আর আমাদের ট্রেন 13181 কাজিরাঙা এক্সপ্রেস দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন সেদিকেই যাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এবার আমাদের কোচ খুঁজতে হবে। এই যে পেয়ে গেছি S3, এটাই আমাদের কোচ। এবারে নন এসিতেই জার্নি হবে। এই যে আমার সিট হচ্ছে 75, মানে হচ্ছে আপার। এই যে এটাই হলো এই ট্রেনের স্লিপার কোচ। বেশ কিন্তু ভালো, মানে এই সময় একটু কষ্টকর হবে, এসিতে হলে আরও ভালো হতো, কিন্তু কি করা যাবে, আমাদের বাজেট কম যেহেতু। তো মোটামুটি ভালোই আছে। এখানে মিরার দিয়ে দিয়েছি, এখানে কিন্তু সমস্ত প্লাগ পয়েন্ট সমস্ত কিছু রয়েছে। এখন বন্ধুরা সময় বলছে সকাল 9:06, ঠিক সময় মতো আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। আমাদের এই ট্রেন অর্থাৎ কাজিরাঙা এক্সপ্রেস সকাল 9:05 কলকাতা স্টেশন থেকে ছেড়ে ভোর 3:45 গৌহাটি আমাদেরকে পৌঁছে দেবে। মাত্র 18 ঘন্টা 40 মিনিটের একটা যাত্রা। এই ট্রেনে টোটাল 4টে ক্লাস রয়েছে, সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি এবং স্লিপার। আমাদের স্লিপারে ভাড়া পড়েছে 520 টাকা করে। এছাড়াও সমস্ত ভাড়ার ডিটেলস আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। এটাই হলো বন্ধুরা মা ভবতারিণী মায়ের মন্দির। আর আমরা এখন ক্রস করছি বালি ব্রিজ। তো বন্ধুরা ট্রেন কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি,
এর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পাউরুটি বাড়ি থেকে, আর সাথে রয়েছে সিঙ্গাপুরি কলা। এই ছোট ছোট ট্রেন জার্নিগুলোর এটাই তো মজা, মানে যত দূর চোখ যায় শুধু সবুজের সমাহার, মানে তেপান্তরের মাঠ পেরিয়ে ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে। আর আমাদের এই ট্রেনে কিন্তু প্রথম হল্ট সেটা হচ্ছে বর্ধমান জংশন। তো এবার বলে রাখি, কলকাতা থেকে যদি আপনারা নাগাল্যান্ড যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে পৌঁছতে হবে ডিমাপুর। কলকাতা থেকে ডিমাপুর যাওয়ার জন্য 3টে ডাইরেক্ট ট্রেন রয়েছে। প্রথম হচ্ছে কামরূপ এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস এবং তিনসুকিয়া এক্সপ্রেস। আপনারা এই 3টে ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেনে ডাইরেক্ট একদম পুরো ডিমাপুর পর্যন্ত পৌঁছতে পারেন। এই মুহূর্তে বন্ধুরা সময় বলছে 10:45। আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম হল্ট অর্থাৎ বর্ধমান জংশন। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই বর্ধমান জংশন সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা এই সমস্ত মিষ্টির জন্য বিখ্যাত। এই ছাড়লো বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন। এর পরবর্তী হল্ট বোলপুর শান্তিনিকেতন। এই হলো বোলপুর শান্তিনিকেতন, এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। বন্ধুরা সময় বলছে দুপুর 2:21। প্রায় আধ ঘন্টা আগেই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো উত্তরবঙ্গের গেটওয়ে অর্থাৎ মালদা টাউন। আর এই মালদা টাউনে কিন্তু মোটামুটি 10 মিনিটের হল থাকে, কিন্তু যেহেতু আগেই ঢুকিয়ে দিয়েছে এর জন্য 8 ঘন্টা মতো এই স্টেশনে দাঁড়াবে। তো এই মালদা টাউন হলো হচ্ছে আমের শহর। দেখতে পাচ্ছ আম বিক্রি হচ্ছে। এই যে হেঁটে হেঁটে আসছে তো সৌম্যদীপের যে গার্লফ্রেন্ড, তার কিন্তু বাড়ি হচ্ছে মালদা টাউন। আমাদের জন্য কি পাঠিয়েছে? লাঞ্চ। বাপ রে, আসো 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 আসো। কি রয়েছে একটু দেখিয়ে দাও। এটা আমার চিকেনের কন্টেনার। আচ্ছা, এর মধ্যে চিকেন রয়েছে, ভাত রয়েছে। আচ্ছা, এই কন্টেনারে রয়েছে স্যালাড এবং লেবু। আচ্ছা, এটা রয়েছে রসগোল্লা। এটা রসগোল্লা, রসগোল্লা রয়েছে। আচ্ছা, আর সব শেষে হচ্ছে ক্যাম্পা। ক্যাম্পা, মানে তো জামাই ষষ্ঠী লেগেছে। হ্যাঁ, একমাত্র জামাই বলতে গেলে কথা। আর যে দিয়ে এসেছে তাকে থ্যাংক ইউ জানাও। অবশ্যই। না, অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম, তো সে মানে একদম ভালোবেসে আমাদের জন্য লাঞ্চ পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। ফাটাফাটি খেতে। এই ঢুকলো গুয়াহাটি। বন্ধুরা এখন ঘড়ি কাটা বলছে ভোর 3:53। আর প্রায় কলকাতা থেকে 1000 কিলোমিটার অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম আসামের গুয়াহাটিতে। বেশ জমজমাট একটা স্টেশন, আর ওইদিকে এসি ওয়েটিং হল রয়েছে। এখন বন্ধুরা চলে আসলাম গুয়াহাটির যে এসি ওয়েটিং রুম রয়েছে সেখানে। তো এখানে ঘন্টায় মাত্র 20 টাকা করে লাগছে। ভালো বসার জায়গা রয়েছে, টয়লেট সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন। এখন বেশ কিছুটা সময় এখানেই থাকবো। তারপর আমাদের নেক্সট ট্রেন রয়েছে সকাল 6টার সময় যোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা পৌঁছবো ডিমাপুর। বন্ধুরা এই গৌহাটি হলো এমন একটা জায়গা, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, শিলং, অরুণাচল প্রদেশ। তো তোমরা চাইলে যেতে পারো। তো একদম কিন্তু স্টেশনের বাইরেই রয়েছে পল্টন বাজার, সেখানেই রয়েছে বাস স্ট্যান্ড। তো সেই বাস ধরে যাওয়া যায়। এখন চলে আসলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন 12067 যোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার কোচ D1। এই যে এটাই আমাদের সিট 49, 50, 51। ঘড়িতে সময় বলছে সকাল 6:21। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল এই গুয়াহাটি স্টেশন থেকে। এই দেখুন, বাই বাই গুয়াহাটি। বন্ধুরা আমাদের ট্রেন যত সামনে দিকে এগোচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে কিন্তু পাহাড় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। দুর্দান্ত লাগছে, চারিদিকে সবুজের সমারোহ। ওহো বন্ধুরা, নাগাল্যান্ড যাচ্ছি, নাগাল্যান্ড। এই হচ্ছে লঙ্কা স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো লঙ্কা স্টেশন। এটা কিন্তু শ্রীলঙ্কার লঙ্কা না, এটা উত্তর পূর্ব ভারতের লঙ্কা। এখন আমাদের ট্রেন ছাড়লো লঙ্কা স্টেশন, এরপর লামডিং জংশন। এই লামডিং জংশন থেকেই কিন্তু আগরতলা এবং ডিমাপুর আলাদা হয়ে যায়। একটা যাচ্ছে হচ্ছে নাগাল্যান্ডের দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে ত্রিপুরা। এই হলো ডিমাপুর।
বন্ধুরা এখন সময় বলছে সকাল 10:57 অবশেষে কলকাতা থেকে প্রায় 1484 কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নাগাল্যান্ডের ডিমাপুর। হচ্ছে ডিমাপুর, আর এখানে কিন্তু সব নাগা, বুঝতে পেরেছেন? নতুন মানুষ, নতুন পরিবেশ, মানে সব কিছুই নতুন নতুন। আর আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনের একদম বাইরে। নেই লাগে ভাইয়া, এই যে এটাই হলো ডিমাপুর স্টেশনের বাইরের দিকটা। বন্ধুরা স্টেশনের বাইরে একদম বেরিয়ে আসলাম, আর স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখতে হবে কিন্তু এখানে প্রচুর গাড়ির ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে গাড়ি, আর ওই সাইডটাতেও কত অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা যদি কোথাও যেতে চাও, এখান থেকেই তোমরা বুকিং করে সব জায়গায় চলে যেতে পারবে। তো অনেক গাড়ি রয়েছে, ওটা হচ্ছে অটো স্ট্যান্ড, একদম স্টেশন থেকে মানে 2 মিনিটের হাঁটা পথ বলতে গেলে, একদম বাইরে। অবশেষে আমরা তো ডিমাপুর তো পৌঁছে গেলাম। এবার কিছু ইনফরমেশন দিয়ে রাখি। নাগাল্যান্ড আসতে গেলে অবশ্যই কিন্তু আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট কিন্তু আগে থেকেই করিয়ে রাখতে হবে। তো আইএলপি আপনারা কীভাবে করবেন? আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, সেখানে সার্চ করবেন নাগাল্যান্ড আইএলপি, সেখানে সমস্ত ডিটেলস ফিল করবেন এবং মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা আইএলপি পেয়ে যাবেন। আর এই আইএলপি কিন্তু মোটামুটি 1 মাস অর্থাৎ 30 দিনের জন্য কিন্তু ভ্যালিডিটি। এই আইএলপি ছাড়া কিন্তু নাগাল্যান্ডে প্রবেশ করা যায় না, এবং যে চেকপোস্ট থাকে সেখানে অনেক সময় এই আইএলপি দেখতে চায়। আচ্ছা, সবই তো হলো, আইএলপি করলেন, তারপর ডিমাপুর পৌঁছলেন। এবার যেটা সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে আমাদের একটা হোটেল নিতে হবে। এবার অনেকের প্রশ্ন, আমরা এখানে কোথায় হোটেল নেব? তো আমি বলবো যে স্টেশনের সামনে হোটেল নিন। তার কারণ এই স্টেশনের সামনে রয়েছে নাগাল্যান্ড বাস স্ট্যান্ড, এবং যে কোনো শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ির ক্ষেত্রে কিন্তু স্টেশন থেকেই মোটামুটি সেগুলো ছাড়ে। তো আপনারা যদি স্টেশনের আশাপাশি থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে, আর তার সাথে কিন্তু টাইমটাও সেভ হবে। যাই হোক, আমরা তো আগে থেকে হোটেল বুক করে আসিনি, এখানেই আর কি হোটেল নেবো বলে ঠিক করেছিলাম, মানে এখানে এসে অন স্পট বুকিং করব। তো এখন বাইরে বেরোবো, দেখি কি হোটেল পাওয়া যায়। হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে থ্যাংক ইউ গেট লেখা রয়েছে, আমরা কিন্তু একদম এই সোজা বেরিয়ে যাবো। চলুন, হোটেল খোঁজার আগে চলে আসলাম ব্রেকফাস্ট করতে, তার কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি একদম স্টেশনের একটা পাশের দোকান থেকে। ওই 30 টাকা নিল। এই দিয়েছে হচ্ছে 2 পিস লুচি, এদিকে তরকারিও দিচ্ছে সাথে, ভালোই খেতে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এছাড়া অনেক দোকানপত্র রয়েছে, আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন। অনেক দোকানপত্র রয়েছে সাইড দিয়ে। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এলাম, এটা হচ্ছে স্টেশনের রাস্তা, আর একদম কিন্তু সামনে এসেই এটা হচ্ছে ডিমাপুর যে টুরিস্ট লজ রয়েছে সেটা। আর এখানে এসে জানতে পারলাম এটা কিন্তু এখন বন্ধ রয়েছে, মানে এটাকে নতুন করে আবার তৈরি করা হচ্ছে। আর এই জন্য কিন্তু আপনারা যারা ভাবছেন এখানে এসে থাকবেন, এখন কিন্তু এটা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। নাগাল্যান্ডে কিন্তু এইভাবে বাইক ট্যাক্সি চলে, আপনারা বাইক ট্যাক্সি কিন্তু এখান থেকে বুক করে নিতে পারেন। এই দেখুন, এখন পুরো লাইন দিয়ে প্রচুর বাইক ট্যাক্সি রয়েছে। এখন আমরা চলে আসলাম এই হোটেল ওরিয়েন্ট বলে আছে, আমাদেরকে এখানে একজন বলল যে এই হোটেলটা মোটামুটি মানে কম রেঞ্জের মধ্যে ভালো হবে, আর একদম স্টেশনের পাশে। তো এখন এটাই দেখবো, চলুন। এই হচ্ছে ভিতরে যেতে হবে এখান দিয়ে, এই হচ্ছে রিসেপশন, এখানে বসার জায়গা রয়েছে, এই হচ্ছে পুরো জায়গাটা। এই হোটেলটা মোটামুটি ভাল লাগলো, মাত্র 1200 টাকার মধ্যে এসি রুম পেয়ে গেলাম। তো আমরা ডকুমেন্টস দিয়ে দিয়েছি, অলরেডি চেক ইন আমাদের হয়ে গেছে। কিতনা রেঞ্জ কি সে স্টার্ট होता है रूम? You mean room rent? हाँ हाँ, रूम रेंट। Single room 600. ओके, Double bed 1000. And अच्छा। AC room 1500. अच्छा। And then we have even suite room. The suite room it costs 3500. ওকে, থ্যাংক ইউ। এবার চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার, এখানে পরপর অনেকগুলি রুম রয়েছে। এটাই হলো আমাদের রুম, 616 নম্বর রুম। এটা দেখিয়ে দিই তোমাদের রুমটা। এই হচ্ছে রুম, একদম ঢুকতেই কিন্তু রয়েছে একটা বিগ সাইজ বেড। এছাড়াও যেহেতু আমরা 3 জন রয়েছি, এক্সট্রা ম্যাট্রেসও দিয়ে দিয়েছে। তো এখানে সমস্ত কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, ওপরে ফ্যান দিয়ে দিয়েছে, এসি রয়েছে। তো মোটামুটি কিন্তু এই বাজেটের মধ্যে যে এসি রুম ভালোই পেয়ে গেছি। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, এখানে টাওয়াল দিয়ে দিয়েছে, এই যে এদিকে একটা ছোটো মিরার দিয়ে দিয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, ব্যাগপত্র আমরা এখানে রেখে দিয়েছি। এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মানে ছোটোখাটোর মধ্যে যেরকম বাথরুম হয়। এখানে শাওয়ার রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন দিয়ে দিয়েছে, ঠিক আছে, মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। অল ওভার বলতে গেলে কিন্তু আমার রুমটা বেশ পছন্দই হয়েছে। এখন বন্ধুরা ঘড়ি বলছে দুপুর 2:39, আর আমরা চলে আসলাম লাঞ্চ সারতে।
তো আমাদের হোটেল থেকে বেরিয়ে মোটামুটি এই রেস্টুরেন্টটা 2 মিনিটের ডিস্টেন্সে অবস্থিত। একজনকে জিজ্ঞেস করলাম এখানে ভালো রেস্টুরেন্ট আছে কোথায়, তো আমাকে বললো যে এখানে যে টাউন হলটা রয়েছে, যে ডিমাপুরের টাউন হল, তার একদম অপোজিটে শঙ্কর হোটেল। তো এখানেই চলে এসেছি, এসি রয়েছে ভিতরে, আর তার সাথে নিয়ে নিয়েছে হচ্ছে ভেজ থালি। ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, এই সমস্ত ভাজাভুজি, পাঁপড়, ডাল দিয়েছে, আর এখানে একটা সবজি দিয়েছে। এই সমস্তটা নিয়ে দাম পড়লো 100 টাকা। একটা কথা বলে রাখি, খাবার কিন্তু এখানে দুর্দান্ত, মানে ভেজ থালি তো পাওয়া যায়, মাছ, মাংস, মাটন সমস্ত কিছু কিন্তু অপশান রয়েছে। তো আমার কিন্তু ভেজ থালিটা বেশ ভালোই লাগলো, একদম বাঙালি ঘরোয়া খাবার দাবারের মতো ভালোই লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দারুণ একটা ঘুম দিয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম, মানে পায়ে হেঁটে ডিমাপুর শহরটা একটু ঘুরবো বলে। এই স্টেশনের আশেপাশে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে, একদম লাইন দিয়ে এখানে মোমো টোমো দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। এই ভাই আবার বিক্রি করে চিকেন পকোড়া, দেখুন কি সুন্দর চিকেন পকোড়া এই ভাই বিক্রি করছে। আর এখানকার মানুষ বলতে গেলে কিন্তু খুবই হেল্পফুল, আতিথেয়তা পরায়ণতা কিন্তু এদের মধ্যে রয়েছে। বন্ধুরা রাতে ডিনার করবো, এর জন্য নিলাম হচ্ছে ফ্রাইড রাইস, 100 টাকা নিল। তো চলো রুমে যাই। চলে আসলাম আমাদের রুমে, ঝটপট খাওয়া দাওয়া শেষ করে একদম কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, তার কারণ কালকে সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে। কালকে আমরা এই ডিমাপুরের একটা স্পেশাল ট্রাইবেল হাট বসে, সেটা আমরা পুরোটা ভালোভাবে ঘুরে দেখব। তাই আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম নাগাল্যান্ড। বন্ধুরা আজ আমাদের নাগাল্যান্ডের দ্বিতীয় দিন। তো এখন রয়েছি ডিমাপুরে, সময় বলছে সকাল 8টা। আর আজকে আমরা যেখানে প্রথম যাব সেটা হচ্ছে নাগাল্যান্ড, ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় সুপার মার্কেট বা ট্রাইবেল হাট। সেখানে শুনেছি এখানে সাপ থেকে শুরু করে ব্যাঙ, বিভিন্ন ধরনের মাছ, এমনকি কুকুরের মাংস নাকি বিক্রি হয়। তো সমস্ত কিছু কিন্তু আমরা ঘুরে দেখব, নতুন মানুষ, নতুন পরিবেশ, সমস্ত কিছুই কিন্তু নতুন। তাই একটু ভয়ও লাগছে এবং এমনি ভালোও লাগছে। তো এখন সেই পথেই রওনা হয়েছি। इधर सुपर मार्केट इधर है, सीधा जाएगा। इधर सीधा। अच्छा ठीक है, হ্যাঁ সুপার মার্কেট इधर है। আচ্ছা, আর সবচেয়ে অবাক করা কাণ্ড কি জানেন, এতটা রাস্তা মানে স্টেশন থেকে এত দূর চলে আসলাম, কোথাও কোনো কুকুর দেখতে পেলাম না। মানে আমরা ওখানে থাকলে তো ভৌ ভৌ করে, কিন্তু এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে বোধহয় সব ঢোরে খেয়ে নেয় বোধহয়, এর জন্যই দেখা যাচ্ছে না। হলো নাগাল্যান্ডের টাউন হল, আর এখান থেকেই শুরু এই সুপার মার্কেটের। এই দেখুন একদম প্রথমেই শুরু হয়ে গেছে পুরো বিভিন্ন ধরনের গাছপালা, মানে পুরো পাতাবাহার গাছের কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে। এই সুপার মার্কেট শুধুমাত্র সপ্তাহের বুধবার বসে, আর এই বুধবার দিন মানে পুরো গ্রাম থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ আসে এই হাটে জিনিসপত্র বিক্রি করবে বলে। এই দেখুন কত গাছ, এই যেগুলো হচ্ছে অর্কিড ফুল, কি সুন্দর ফুটে রয়েছে অর্কিড ফুলগুলো। এই যে এখানেই হচ্ছে গাছপালার মার্কেট শেষ, এবার সবজির মার্কেট শুরু হবে। মুরগি বিক্রি করছে, মুরগি। এখানে শামুক রয়েছে, কত শামুক, কিতনা আচ্ছা 50। আচ্ছা শামুক হচ্ছে 50 টাকা। এটা বাঁশ দিয়ে তৈরি, বাঁশটা ওইভাবে কিন্তু এটা এরকম ছাড়াতে হয়, তারপর হয় হচ্ছে এইরকম ভাবে। দেখি একটা নিয়ে হাতে, এই হচ্ছে বাঁশের নিচটা একদম কিন্তু পুরো কচি বাঁশ, দারুণ খেতে লাগে বোধহয়। এগুলো অন্য ধরনের জিনিস, আগে তো দেখিনি এগুলো কি। দেখুন এইটুকুনি বাচ্চা কিন্তু বিক্রি করছে ব্যাঙ রয়েছে, শামুক রয়েছে, আর ব্যাঙের কি কালার বাবারে, মানে হলুদ সবুজ, ওই লাফাচ্ছে আবার। আর এগুলো কি ম্যাডাম, ইসকো क्या बोलते हैं इसको? আচ্ছা চুহা है ये, আচ্ছা এগুলো হলো সব শুকনো মাছ, অনেক শুকনো মাছ আছে। এই দেখুন কত বড় ব্যাঙ। এই দিদি আবার কি বিক্রি করছে, क्या बोलते हैं দিদি? সেল রুটি, কি সুন্দর গোল গোল। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ভাজাভুজি, এই হচ্ছে ঝুড়ি ভাজা, অনেকে নিচ্ছে এখান থেকে। এখানে এই দিদি নিয়ে বসে যাচ্ছে চাল, বিভিন্ন ধরনের চাল রয়েছে। আর এইগুলো কি, এইগুলো সাপ নাকি? এই দিদিও বিক্রি করছে হচ্ছে রেশম কিট, এগুলো ভালো পুরো হেঁটে বেড়াচ্ছে। এইখানে দেখুন বেঁধে রেখেছে এগুলোকে, দেখেছেন এগুলোকে কিন্তু বিক্রি করে। এটাই হলো বন্ধুরা নাগাল্যান্ডের বিখ্যাত কুকুরের মাংসের মার্কেট। দেখতে পাচ্ছ মাংস কিন্তু কেটে সাইডে রাখা রয়েছে এবং বহু মানুষ কিন্তু এগুলো কিনেও নিয়ে যাচ্ছে। এই হচ্ছে কুচে মাছ, দেখেছেন কুচে। মাংসের মার্কেট থেকে একদম বাইরে বেরিয়ে কিন্তু রয়েছে জামা কাপড়ের মার্কেট, একদম অপোজিটে। দেখুন কত জামা কাপড় কিন্তু এখানে বিক্রি হচ্ছে। যত বেলা বাড়ছে ভিড়ও কিন্তু তার সাথে তত বাড়ছে। এখানে দেখুন যে নাগাল্যান্ডের যে উপজাতি রয়েছে সেই অস্ত্র শস্ত্রগুলো রাখা রয়েছে, দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। এখানে ফটো রয়েছে, সব ঝুড়ি বিক্রি হচ্ছে।
এই হচ্ছে একটা মোষের মাথা, হরিণের মাথা, এগুলো কিন্তু সব ফলস, মানে ঘরে সাজিয়ে রাখার জন্য। বন্ধুরা এখন এই ভিডিওতে আর বেশিক্ষণ মার্কেট দেখাচ্ছি না, তা না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর দেখাতেও অসুবিধা হবে। আমি মার্কেট নিয়ে একটা ডিটেল ভিডিও এরপরে আপলোড করব, তোমরা সেটা দেখে নিতে পারো। যাই হোক, এখন চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ ছাড়তে, ঘড়ি বলছে দুপুর 2টো। আগের দিন যেখান থেকে লাঞ্চ ছেড়েছিলাম সেখানেই এসেছি, ভেজ থালিয়েই নিয়েছি। এই লাঞ্চ করে আমরা রওনা হব এই ডিমাপুরেই অবস্থিত কাছারি রাজবাড়ি দেখতে। এই মুহূর্তে বন্ধুরা এসে পৌঁছালাম কাছারি রাজবাড়িতে, আর পিছনে যতগুলো দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু ছিল কাছারি রাজবাড়ি। কিন্তু এখন সেই ওই বড় রাজবাড়িটা নেই, মানে যত সময় এগিয়েছে রাজবাড়ি কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু যেগুলো আছে সেটা হচ্ছে এই স্তম্ভগুলো, মানে রাজবাড়ির যে স্তম্ভ সেগুলো কিন্তু রয়েছে পুরো মাশরুম আকৃতির। এই দেখো এখানে একটা, ওইদিকে কিন্তু পুরো লাইন দিয়ে পুরো রয়েছে এই স্তম্ভগুলো। এই কাছারি রাজবাড়ি হলো 10ম শতকের স্থাপত্য। তখন এই ডিমাপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল শাসন করতে হচ্ছে কাছারিরা। কিন্তু এরপরে অহোম রাজা সুঙ্গুমুং যখন এই জায়গাটা আক্রমণ করে তখন পুরো জায়গাটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা প্রবেশ করতে পারবে। এর ভিতরে আগে ঢুকতে দিত, এখন আর ঢুকতে দেয় না। আর মোটামুটি কিন্তু এই পার্কটা সকাল 9টায় কিন্তু খুলে যায় আর বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা কাছারি রাজবাড়ি দেখে বেরিয়ে একটা লস্যি নিলাম পেটে ঠান্ডা ঠান্ডা করার জন্য। তো যাই হোক, দুদিনে কিন্তু আমরা মোটামুটি ডিমাপুরটা মোটামুটি সবটাই ঘুরে নিয়েছি। এই সুপার মার্কেট থেকে শুরু করে সমস্ত যে হংকং মার্কেট সেগুলো কিন্তু অল্প আড্ডার মধ্যে দেখিয়ে দিয়েছি। তোমরাও চাইলে কিন্তু এগুলো ঘুরে দেখতে পারো। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় জানাচ্ছি। কালকে আমরা রওনা হবো হচ্ছে কোহিমার উদ্দেশ্যে। তাহলে চলুন, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজ হলো জুন মাসের 18 তারিখ এবং আজকে আমাদের ডিমাপুরে 3য় দিন। আজকে আমরা রওনা দেব কোহিমার উদ্দেশ্যে, আর এখন রয়েছি ডিমাপুর স্টেশনে। তো এই স্টেশনের আশপাশ থেকে কিন্তু কোহিমা যাওয়ার জন্য প্রচুর শেয়ার গাড়ি ছাড়ে। দেখুন এই যে এই রিজিওনাল ট্যাক্সি বলে কিন্তু লেখা রয়েছে, এই ট্যাক্সিগুলোই কিন্তু ছাড়ে মানে কোহিমা যাওয়ার উদ্দেশ্যে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পর্যন্ত কিন্তু কোনো ডাইরেক্ট শেয়ার গাড়ি যায় না। সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে কোহিমার আইএসবিটি বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখান থেকে আবার গাড়ি পাল্টে যেতে হবে কোহিমা। কিতনা রুপে হ্যাঁ? 330 है आईएसबीटी। আচ্ছা, শেয়ার পে তো? আচ্ছা আচ্ছা, হলো শেয়ার কার। এখানে মোটামুটি এই যদি ছোট গাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু 4 জন নেয় এনারা। এই বড় গাড়িগুলো কিন্তু কোহিমা যায়, সেক্ষেত্রে কিন্তু 8 জন হতে হয়। আমরা ভাবছি ছোট গাড়ি নেব, সেক্ষেত্রে 4 জন হলেই শেয়ারে 330 টাকা করে লাগে, সেম রেট। শেয়ার কার ছাড়াও কিন্তু রয়েছে বাসের অপশান। এই যে একদম ডিমাপুর স্টেশনের সামনে রয়েছে এই বাস টার্মিনাস। এই বাস টার্মিনাস থেকে কিন্তু নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে। তো আমি শুনলাম এখান থেকে কোহিমা পর্যন্ত বাসে ভাড়া পড়বে 150 টাকা। ওই 70 কিলোমিটার রাস্তা মতো, যেতে সময় লাগে বাসে 3 ঘন্টা। তবে বাসের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বাসের নির্দিষ্ট কোনো টাইমিং নেই। আমাকে বললো যখন পুরো লোক হবে তখনই বাস ছাড়বে, তার আগে নয়। এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, চলুন উঠে পড়ি। এই ছেড়ে দিল আমাদের গাড়ি ডিমাপুর থেকে। এখান থেকে कोहिमा डिस्टेंस 70 किलोमीटर। कितना समय लगता है कोहिमा जाने के लिए? कोहिमा जाने के लिए हाँ टाइम हाँ, वो अभी 1 घंटा 30-40 मिनट ऐसे लगेगा। 1-1.5 घंटा लग जाता है। अच्छा, हेलो, आप कहाँ से हो? अच्छा, জাখামা से है, মানে উনি কিন্তু জাখামা থেকে। বন্ধুরা শহরের রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি গ্রামের রাস্তায়, আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের সারি। আমরা এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি দুর্দান্ত, মানে একেবারে শুরু হয়ে গেছে পাহাড়ি পথ, আঁকাবাঁকা রাস্তা, ওয়েদার কিন্তু দুর্দান্ত ওয়েদার। এইখানে জাল দিয়ে রেখেছে যাতে কোনো ধস ঠস না নামে আর কি। কি গ্রাম? সাকিপেটো। এই যে পৌঁছে গেছি আইএসবিটি বাস স্ট্যান্ড। বাবা, এখানে তো ছেঁকে ধরেছি পুরো। বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আইএসবিটি বাস স্ট্যান্ডে। এই দেখো বিশাল বড় কিন্তু বাস টার্মিনাস, আর এখানে বাসও রয়েছে, এখানে এই হলুদ ট্যাক্সিগুলো রয়েছে, এছাড়াও এই স্কুটিগুলোও রয়েছে। বিভিন্নভাবে এই বাস টার্মিনাস থেকে তোমরা কোহিমা যেতে পারবে। এখান থেকে প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে আমরা দেখি কি গাড়ি নিয়ে আর কত ভাড়া পড়ে সেটাও বলে দেবো। এখান থেকে নিলাম 1 প্লেট ম্যাগি, ওই দাম নিল 50 টাকা মতো।
আর 1 কাপ চা নিল মাত্র 20 টাকা। এখানে এসে গাড়ির সাথে কথা বললাম, এই নাগাল্যান্ডের কোহিমা সহ এখানে প্রচুর গ্রাম রয়েছে যেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। তো তার মধ্যে রয়েছে যেমন কিসামা রয়েছে, ভিসামা রয়েছে, জাখামা রয়েছে, এছাড়াও খনমা, জুলেখে অনেক গ্রাম রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সাইট সিনের খরচ পুরো মোটামুটি 3 থেকে 4,000 টাকা মতো। একে তো এত বেশি টাকা বললোই, এছাড়া এতগুলো জায়গা ঘুরে দেখার জন্য কিন্তু আমাদের হাতে সময়েরও অভাব রয়েছে। আর তাই ভাবলাম এখান থেকে আর কোনো দিকে না তাকিয়ে সোজা প্রথমে যাবো হচ্ছে কোহিমা, তারপর সেখান থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে পৌঁছবো ভিসামা। উঠে বললাম গাড়িতে। এই আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে যে মেন যে কোহিমা টাউন সেই পর্যন্ত কিন্তু আমাদের ভাড়া পড়লো 200 টাকা 3 জনের। আপনারা কিন্তু 4 জন আসতে পারেন, সেম ভাড়া লাগবে। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো। ওয়েলকাম টু কোহিমা। সমুদ্র পৃষ্ঠ থেকে 4137 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরে প্রায় 1,15,000 মানুষ বসবাস করেন, যার মধ্যে কিন্তু 100%ই নাগা উপজাতির। অবশেষে পৌঁছে গেলাম একদম মেন টাউন কোহিমার। ভিসামা যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় বিওসি মোড় থেকে, অর্থাৎ যে বার্মা অয়েল কোম্পানির মোড় রয়েছে সেখান থেকে। এখন হেঁটে হেঁটে আমরা সেদিকেই যাচ্ছি। তোমরা যদি রিজার্ভ কারে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রচুর অপশান রয়েছে, একদম লাইন দিয়ে রিজার্ভ কার রয়েছে, লোকাল ট্যাক্সি রয়েছে। এই রাস্তায় কিন্তু প্রচুর শাকসবজি বিক্রি হচ্ছে। এই দেখো কত ভুট্টা বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা, অনেক শাক ঠাক কিন্তু বিক্রি হচ্ছে এখানে, কিন্তু ব্যাং বিক্রি হচ্ছে এখানে, ভাজাভুজি বিক্রি করছে অনেক মহিলারা। এখানে বিক্রি হচ্ছে সেই মরণ ঝাল লঙ্কা। এই দেখো এখানে আবার লিচু আর কাঁঠাল বিক্রি করছে। বিওসি যাওয়ার পথেই শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। এবার একটা জায়গায় দাঁড়াতে হবে, আর কোনো উপায় নেই। বৃষ্টি 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 বৃষ্টি। একটু আগে ছিল ঝলমলে রোদ, শুরু হয়ে গেল বৃষ্টি। এটাই হচ্ছে এখানকার ওয়েদার। বন্ধুরা চলে আসলাম হচ্ছে বিওসি মোড়। এখান থেকেই কিন্তু যে আর কি এই ভিসামা যাওয়ার শেয়ার গাড়ি সেই কিন্তু স্ট্যান্ড রয়েছে একদম সামনেই, এগুলোই কিন্তু যায়। তো এখান থেকে জেনে নেবো যে শেয়ারে ঠিক কত টাকা নেয়। কিতনা রুপে লাগতা হ্যায়? আচ্ছা, 1% के लिए सिर्फ 90, মানে একজনের হচ্ছে মাত্র 90 টাকা লাগে এই শেয়ারে ভিসামা অবধি যেতে। এখানে প্রচুর শেয়ার গাড়ি আছে, আমরা যাব হচ্ছে এইটাতে। আপনারা চাইলে কিন্তু কোহিমা শহরও ঘুরে দেখতে পারেন। ওয়ার মেমোরিয়াল রয়েছে, ক্যাথলিক চার্চ রয়েছে, সেক্ষেত্রে স্কুটি বুক করতে পারেন। এছাড়া রিজার্ভ কার করেও কিন্তু আপনারা এই পুরো শহরটা ভালোভাবে ঘুরে নিতে পারেন। ভিসামা যেহেতু একটা গ্রাম, সেইভাবে কিন্তু কোনো দোকানপত্র গড়ে ওঠেনি, এই কারণে যা নেওয়ার এই কোহিমা থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে দোকান, আমি নিলাম 3টে চকলেট, কালকে জুকো ভ্যালি যখন ট্রেক করব তখন কাজে লাগবে। এখন সময় বলছে দুপুর 1:30, আর এই কোহিমা থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল ভিসামার উদ্দেশ্যে। এখান থেকে ভিসামার ডিস্টেন্স প্রায় 23 কিলোমিটার, যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। আর এই শেয়ার কারে এলে একটাই মানে অসুবিধা, সেটা হচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে হয়, আগে ফুল হবে তারপর কিন্তু ছাড়বে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিল, আর পিছনে দুটো দাদা বসে আছে, এরাও আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িতেই কিন্তু আগরতলার 2 ভাইয়ের সাথে দেখা হয়েছে। মানে একদম মানে আমাদের বাংলা ভাষা বুঝো তো একেবারে, মানে আজকে এক জায়গায় থাকবো, কালকে একদম শুরু করবো একসাথে ট্রেক, দারুণ মজা হবে। আর আমার পাশে কিন্তু বসে আছে এক নাগা ভাই, হ্যালো বলতো, হ্যালো। রাস্তাটা কি সুন্দর, মানে সেটা ভাষায় বর্ণনা করার মতো না। মেঘের মধ্য দিয়ে মনে হচ্ছে রাস্তাটা আমাদের সামনের দিকে এগিয়ে গেছে। আর এটাই হলো নাগা হেরিটেজ ভিলেজ, একদম উপরের রাস্তাটা চলে যাচ্ছে। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিসামা হেরিটেজ ভিলেজ। প্রতি বছর নাগাল্যান্ডে যে প্রধান উৎসব যে হর্নবিল ফেস্টিভ্যাল, সেটা কিন্তু ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এইখানেই অনুষ্ঠিত হয়। এখন এসে পৌঁছালাম জাখামা, আর এটাই হলো হচ্ছে জাখামার মার্কেট। জুকো ভ্যালি ট্রেক করতে হলে অবশ্যই কিন্তু কোহিমা, কিগামা, জাখামা অথবা ভিসামাতে কিন্তু একদিন রাত্রি যাপন করতে হয়। আর এই জুকো ভ্যালি কিন্তু দুদিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে ভিসামা আর একটা হচ্ছে জাখামা। তো ভিসামার দিক থেকে যাওয়াটা সহজ বলে আমি এই পথকেই বেছে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু জাখামা থেকেও যেতে পারেন। এই হলো বন্ধুরা ভিসামা ভিলেজ। এখান থেকে কিন্তু জুকো ট্রেক পয়েন্ট স্টার্ট হয়, এই যে ওয়ে টু জুকু লেখাই রয়েছে। আর এখান থেকে রাস্তা কিন্তু খুব খতরনাক। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম ভিসামা ভিলেজে। এই মুহূর্তে রয়েছি যে জুকো ভ্যালি ট্রেক স্টার্টিং পয়েন্ট রয়েছে তার থেকে ঠিক উপরে। আমাদের ড্রাইভার দাদা বললো যেখানে ভালো একটা হোমস্টে রয়েছে সেখানে থাকার জন্য। তো আমরা ভাবলাম এখানেই থাকবো, আর কোথাও যাবো না। আর আমাদের সাথে যে আগরতলা থেকে যে ভাইগুলো এসছে ওরাও বললো কোনো হোমস্টে বুকিং করে আসেনি। আর আমাদের সামনে কিন্তু হোমস্টে রয়েছে, আছি হোমস্টে।
আর সামনের যতটা দেখতে পাচ্ছ সব কিন্তু এই ভিসামা গ্রাম, মানে শহর মনে হলো ঠিক এই দিকে তাকালে কিন্তু পুরো দেখা যায় পুরো গ্রাম। যাই হোক, আমরা এই আচ্ছি হোমস্টেতে আজকে থাকবো, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আমরা ছাড়াও কিন্তু এখানে অনেকে এসছে জুকো ভ্যালি ট্রেক করে বলে এই হোমস্টেতেই রয়েছে। এই যে এই আচ্ছি হোমস্টে কিন্তু এই ভাইদেরই হচ্ছে হোমস্টে, মানে ওনাদের বাড়ি বলতে গেলে জাস্ট নিচটা আর কি হোমস্টে হিসেবে ভাড়া দেয় লোককে। তো আপনার নাম কে হয় ভাই? হ্যাঁ আকাচো, আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর নাম। চলো, হচ্ছে আমাদের এই হোমস্টের রুম। একদম ঢুকতেই কিন্তু রয়েছে এদিকে একটা বেড, ওদিকে একটা বেড, আর এখানে একটা বেড রয়েছে। এখানে চেয়ার দিয়ে দিয়েছে আর নিচে একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে। এক কথায় বলতে গেলে ছিমছাম রুম যাকে বলে, মানে খুব কিন্তু লাক্সুরিয়াস কিন্তু ব্যাপার এখানে নেই, যতটুকু দরকার ঠিক ততটুকুই রয়েছে। এখানে এক্সট্রা প্লাগ পয়েন্ট দিয়ে দিয়েছে, অল আউট রয়েছে এখানে, ওখানে একটা মিরার রয়েছে দূরে। এই হচ্ছে ব্যাপার। এই রুমটা আমাদের পড়লো হচ্ছে 1000 টাকা। আমরা যেহেতু 3 জন রয়েছি এটা ডিভাইডেড হয়ে যাবে। এছাড়াও রুম ছাড়া তোমরা এখানে ডরমিটারি নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু পার হেড ভাড়া পড়বে মাত্র 300 টাকা করে। তো তোমরা যারা বাজেটে ঘুরতে আসছো এই 300 টাকার ডরমিটারি রুমটা কিন্তু নিতেই পারো, ভালো বেশ। এটা হলো আমাদের রুম, আর রুম থেকে বেরিয়ে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, এইদিকে বসার জায়গা রয়েছে, এদিকেও বসার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু এই একটা রুমে একটা রুম তো দেখিয়ে দিলাম। আর সোজা এগিয়ে গেলে হচ্ছে এইদিকে হচ্ছে বাথরুম, এটা হচ্ছে এনাদের হচ্ছে রান্না করার জায়গা বা কিচেন এরিয়া। রুম নিলে আপনাদের কমন ওয়াশরুম ইউজ করতে হবে, আলাদা করে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে এখানে যা খাবার দাবার মোটামুটি পাওয়া যায় সেটা একটু দেখিয়ে দিই। যেমন হচ্ছে ম্যাগি মাত্র 30 টাকা, ভেজ থালি মাত্র 200 টাকা। আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে রাখলাম, তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতেই পারো। এখন ফ্রেশ হয়ে চলে আসলাম। আর যাই হোক, এখান থেকে আমি অর্ডার করলাম হচ্ছে 130 টাকা দিয়ে এই এগ ফ্রাইড রাইস। এই হচ্ছে আমার এগ ফ্রাইড রাইস, বেশ সুন্দর, দুর্দান্ত খেতে। এই জায়গাতে এরকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা, সবচেয়ে বড়। আমরা এই কজন এখন একটু নিচের দিকে যাচ্ছি, গ্রামের দিকে। এই হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম, ভিসামা ভিলেজ রয়েছে এই অসামান্য প্রকৃতির মাঝখানে ছোট্ট একটা গ্রাম, সত্যি খুব সুন্দর। आप ভিসামা में रहे तो आप लोग इधर रहे तो ये विलेज बहुत अच्छा है। हाँ बहुत अच्छा है, हमको बहुत पसंद आया। हाँ हम उधर रुके हैं, কাল জুকো ভ্যালি যাएंगे। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, স্কুলের বাচ্চারা কিন্তু স্কুল থেকে ফিরছে। হ্যালো হ্যালো। আর এখানে দেখুন নিচে বাচ্চারা এই ব্যাডমিন্টন খেলছে। এখান থেকে গ্রামের জনবসতিগুলো শুরু হচ্ছে। আর দেখুন বাড়িটা কি সুন্দর, মানে চারিদিকে ফুলের গাছ দেওয়া। ওহ, এটা আবার ফার্মেসি, মানে এরকম ফার্মেসি কখনো দেখেছেন? এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এই যে ভিসামা ব্যাপিস্ট চার্চ রয়েছে সেখানে। গ্রামের যারা ছেলেরা তারা কিন্তু ফুটবল খেলছে। এই গ্রামে প্রচুর নাগা উপজাতি বসবাস করেন, মানে তাদের খাদ্যাভ্যাস আলাদা, ভাষা আলাদা, পরিবেশ আলাদা, সমস্ত কিছুই কিন্তু আলাদা আলাদা। এখানে এক ঠাকুমা হাঁটতে হাঁটতে আসছে, অনেক কিছু নিয়েছে বাড়ির জন্য। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? ওকে, নাইস টু মিট ইউ, বাই 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 বাই। আমি পায়ে হেঁটেই এখানে ঘুরছি, কোনো ভয়ের কারণ আপাতত দেখতে পাচ্ছি না। তো তোমরা যদি নাগাল্যান্ড আসো অবশ্যই পায়ে হেঁটে ঘুরতে পারো এই গ্রামগুলো, ভালো লাগবে খুব। এই যে এই লাইটগুলো জ্বলছে, এটাই হলো রাতের ভিসামা শহর। আর রাতের আলোয় আমাদের হোমস্টে অনেকটা এরকম দেখতে লাগছে, ঝিঝির আওয়াজ আসছে, সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছে। এখন বন্ধুরা সময় বলছে রাত 8টা, আর আমাদের এখনই ডিনার দিয়ে গেছে। কালকে যেহেতু সকাল সকাল আমাদের জুকো ভ্যালি ট্রেক শুরু হবে, তো ডিনারে কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রথমেই রয়েছে এই হচ্ছে পাঁপড় রয়েছে, এখানে দুটো ডিম দিয়েছে, ডিম সিদ্ধ। এই হচ্ছে গরম গরম ভাত এখানকার, এটা হচ্ছে ডাল, এটা একটা স্যালাড টাইপের মধ্যে রয়েছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এই সমস্ত কিছু রয়েছে। আর এইটা হচ্ছে একটা সবজি, মিক্স সবজি বলতে গেলে। আমরা তো ভেজ থালি অর্ডার করেছিলাম, তোমরা চাইলে কিন্তু চিকেন থালিও অর্ডার করতে পারো। আমাদের এই ভেজ থালি নিয়েছে মাত্র 200 টাকা করে। তো কালকে আমাদের সকাল সকাল জুকো ভ্যালি ট্রেক কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আমি যে ব্যাগটা নিয়ে ওপরে উঠবো তার মধ্যে কী নিয়েছি চটপট দেখিয়ে দিই। এখানে এক্সট্রা প্যান্ট জামা নিয়ে নিয়েছি যাতে ভিজে না যায়। এখানে রেনকোট রয়েছে, রেনকোট নিয়ে নিয়েছি, একটা সোয়েটার নিয়েছি ওপরে যাতে ঠান্ডা লাগে। এখানে রয়েছে হচ্ছে মোজা, ছাতা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু শুকনো কিছু খাবার দাবার রয়েছে, চকলেট টকলেট রয়েছে যাতে এনার্জি দেয়। এখানে আমার ভিডিওর জিনিসপত্র নিয়েছি, যেমন হচ্ছে মাইক, তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক, উপরে কিন্তু ইলেকট্রিসিটি নেই। আর এদিকে রয়েছে হচ্ছে মেডিসিন, আর সাথে একটা জলও নিয়ে নিয়েছি। আমি বলবো যতটা কম জিনিসপত্র নিয়ে ওপরে ওঠা যায় ততটাই কিন্তু ভালো। আর অনেকেই জিজ্ঞেস করছেন এখানে কেমন নেটওয়ার্ক হতে পারে, তো এখানে দেখলাম কিন্তু জিও খুব একটা ভালো কাজ করছে না, এয়ারটেল এবং ভোডাফোনের নেট এই জায়গায় খুব ভালো।
তো আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি, কালকে সকালবেলা আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। আজ হলো জুন মাসের 19 তারিখ আর এখন সময় বলছে সকাল 8:40 আর আমরা ঠিক 9টার সময় বেরোবো এই জুকু ভ্যালি ট্রেকের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা তো আসছি হোমস্টেতে রয়েছি আর আজকে সকালবেলা উঠে দেখি ওয়েদার কিন্তু বেশ পরিষ্কার। কালকে রাতে যতটা বৃষ্টি হচ্ছিল ততটা কিন্তু বৃষ্টি এখন আর নেই, কিন্তু এখন হালকা একটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যাই হোক, এই ম্যাগি নিয়েছি, এর দাম নিল মাত্র 70 টাকা। এগ ম্যাগি রয়েছে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে। তো বেশ ভালোই কাটলো একটা দিন এই হোমস্টেতে। আর এই হলো আমাদের গাড়ি, আমাদের জন্য কিন্তু দাঁড়িয়েছিল। এবার একটু বলে রাখি, এই যে জুকু ভ্যালির যে ট্রেক, এটা কিন্তু টোটাল হয় 16 কিলোমিটারের। তো প্রথম 8 কিলোমিটার আমরা এই গাড়ি করে যাব, তারপরে 8 কিলোমিটার পায়ে হেঁটে উঠতে হয়। হোমস্টে থেকে গাড়ি ছেড়ে এখন যে জায়গাটা এসে পৌঁছলো মোটামুটি 300-400 মিটারের মধ্যেই। তো এই যে জুকু ভ্যালি এন্ট্রি টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের কিন্তু যাওয়ার জন্য পারমিশন প্রথমে নিতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে এইভাবে। এখান থেকে এন্ট্রি ফি নিল পার হেড 130 টাকা করে, আমরা কিন্তু কেটে নিয়েছি টিকিট। আর তোমাদের কাছে যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে 200 টাকা এক্সট্রা, আর ড্রোনের ক্ষেত্রে সেক্ষেত্রে 2000 টাকা লাগবে। একটা জিনিস আমারও জানা ছিল না, সেটা হচ্ছে এখন হচ্ছে জুকু ভ্যালি ট্রেকে মানে গাইড কিন্তু মাস্ট, তো গাইড লাগছেই। আগের বছর মানে 2025 সালের ডিসেম্বর মাসের পর থেকে এই গাইড কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে। তো গাইডের চার্জ হচ্ছে এক্সট্রা 2000 টাকা, আর ওপরে গিয়ে যদি একদিন তোমরা থাকো সেক্ষেত্রে কিন্তু গাইড নেবে 3000 টাকা। আমাদের সাথে যেহেতু এই ভাইয়েরা আছে, এই জন্য কিন্তু আমাদের যে গাইডের চার্জ সেটা কিন্তু মানে ভাগ হয়ে গেছে, তো এই জন্য অল্প অল্প করে পড়েছে। কিতনা সময় লাগতা है ভাইয়া ইধার সে? এই হলো রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে 40 মিনিট যেতে হবে প্রায়। যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে, আর সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। অবশেষে বন্ধুরা এসে পৌঁছালাম হচ্ছে যেখান থেকে ট্রেক স্টার্ট হয়। এই যে ওয়ে টু জুকু লেখা রয়েছে, দেখো মানে সমস্ত কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে। আমরা কিন্তু রয়েছি হচ্ছে এইখানে, আমরা এখান থেকে যাব একদম সেই ওপরে। রেনকোট পরে চলা কিন্তু খুবই টাফ ব্যাপার। এবার বলে রাখি, আমরা যে গাড়ি করে এলাম সেটার কিন্তু 1500 টাকা নিল। তো আমরা মোটামুটি 8 থেকে 10 জন ছিলাম বলে ভাগ হয়ে গেছে। তোমরা একজন গেলেও 1500 টাকা, আর 8 থেকে 10 জন আসলেও 1500 টাকা, সেম রেট। তো এই হচ্ছে পুরো জায়গাটা, আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের জুকু ভ্যালি ট্রেক, ওয়ে টু জুকু। সবই ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে লাঠি আমরা নিইনি। যেখান থেকে ওই টিকিট কাউন্টার ছিল সেখান থেকে নাকি শুনলাম লাঠি নিতে হতো। দুদিকে কি ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই রকম রাস্তা। এই 8 কিলোমিটার পথ কিন্তু আমাদেরকে হেঁটেই উঠতে হবে, আর একদিন ওপরে কোনো নেটওয়ার্ক আপনারা পাবেন না। এই যে বন্ধুরা, যে রাস্তা দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম এটা হচ্ছে সেই রাস্তার একদম নিচ থেকে ওপরে উঠে আসলাম। এখানে লেখা রয়েছে দ্য গ্রিন ট্রেলস অফ জুকু, মানে সমস্ত কিছু কিন্তু গাইড করা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এই যে এখানেও লেখা রয়েছে ওয়ে টু জুকু। এই রাস্তাটা থেকে কিন্তু শুরু হচ্ছে এরকম সিঁড়ি সিঁড়ি ধাপ, এই ধাপেই ওপরে উঠতে হবে। নাকি আবার রাস্তা, বাপরে সেই ওপরে। একে তো লাঠি নেওয়া হয়নি, তার উপর এই অবস্থা। এই রাস্তায় কিন্তু জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন রয়েছে, চারিদিকে কিন্তু প্লাস্টিক ফেলে একদম নোংরা করবেন না। এখানে একটা ম্যাডাম আসছে, বাড়ি সোডা হ্যাঁ ও বহুত জ্যাদা, আচ্ছা হেভি নেই। যেতে যেতে কিন্তু অনেকের সাথে দেখা হচ্ছে, এখনো বলছে অনেকটা। Where are you from? From Arunachal Pradesh. अच्छा अच्छा, आई एम फ्रॉम कोलकाता। कितना दूर है और? बहुत दूर है। बहुत दूर है, बहुत चलना बाकी है। भैया। हाँ तो शुरुआत है, बहुत चलना बाकी है अभी। এই আমি নিচ দিয়ে সবে মাত্র উপরে উঠে আসলাম, আর তোমরাই বলো এইটা কোনো রাস্তা? মানে রাস্তা তো নেই, শুধু এই উপরে গাছ, গাছের এই যে শিকড়গুলো রয়েছে, শিকড় বেবে উপরে উঠতে হবে। ও গাছের শিকড় দিয়ে লাঠি নিনি না, এটাই হচ্ছে সমস্যা সবচেয়ে। একটা পা ফসকালেই ব্যাস গল্প, সেখানেই গল্প হয়ে যাবে। এখন একটু এখানে বসে রেস্ট নিচ্ছি, আর এই পুরো যা জঙ্গল দেখতে পাচ্ছ সবটাই কিন্তু রেন ফরেস্ট, মানে হচ্ছে বৃষ্টি অরণ্য। মানে এখানে কিন্তু 24 ঘন্টা এই সময় বৃষ্টি হয়। একে তো এরকম রাস্তা,
তার সাথে কিন্তু শুনতে পাবেন ঝিঝির ডাক, বিভিন্ন পশু পাখির ডাক, মানে দুর্ধর্ষ অভিজ্ঞতা। Where are you from? Assam. হ্যালো বল দো। Hello. হ্যালো, Bye bye. বাই বাই বাই। গাছের এই শিকড়গুলো কিন্তু এইভাবে উঠে গেছে, এই যে এইভাবে কিন্তু উঠছে, দেখি উঠা যায় কিনা। চলো, বাপরে একবার পড়লেই শেষ। হয়ে গেছে। এইখান দিয়ে উঠে আসলাম। একটা রাস্তা হচ্ছে এদিক দিয়ে উঠছে, আর একটা রাস্তা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে শর্টকাট, আর এটা একটু ওপরে উঠে একটু এদিক দিয়ে। তো আমি তো শর্টকাট কোনো দরকার নেওয়ার, এই রাস্তাটাই ঠিক আছে। আমাদের এই যাত্রার প্রথম রেস্ট পয়েন্ট এটা। कैसा लगा ऊपर आकर आपका? আবার বলতে बढ़िया। সবাই এসে কিন্তু এখানে রেস্ট নিচ্ছে, আমরা এখানে রেস্ট নেব। এখন কিন্তু ঘড়িতে বলছে প্রায় সকাল 11:30। এই মুহূর্তে এসে পৌঁছলো আমাদের যে প্রথম রেস্ট পয়েন্ট সেখানে। তো ভাইরা কিন্তু এখন উপরে যাবে, অনেকক্ষণ এখানে রেস্ট নিল, আমাদের একটু আসতে দেরি হয়ে গেল। তো ঠিক আছে, আপ লোক যাইয়ে হামারা হে, ঠিক আছে চলো এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার উপরে ওঠা শুরু করব। আমরা এখন এখানে রয়েছি, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউ আর হেয়ার। আমাদের উঠতে হবে সেই এই উপরে। এখন বাজতে যায় দুপুর 12টা, আবারও হাঁটা শুরু করলাম বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে। আর এখানে একটা লাঠি পেয়ে গেছি, সাইডে পড়েছিল, এবার হয়তো সুবিধাই হবে, তাড়াতাড়ি করে হাঁটতে পারবো। এইখান দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আর এখন হচ্ছে এইরকম এই দড়ি রাখা রয়েছে, এখান দিয়ে এরকম উপরে উঠতে হবে। এই ধরলাম দড়ি, হাইয়া জোর সে বলো, হাইয়া জোর সে বলো, হাইয়া জোর সে বলো, এই উঠে গেলাম। যেটা বুঝলাম এগুলো কঠিন ভাবলেই কঠিন, কিন্তু সহজ ভাবলেই একেবারে সহজ হয়ে যাবে। একটু শুধু মনে জোর চাই, আর কিচ্ছু চাই না, শুধু মনে জোর থাকলেই উঠতে পারবেন একদম আরামসে। এখান দিয়ে কল কল করে বয়ে যাচ্ছে জল, একদম ওই দিক দিয়ে আসছে এইভাবে। আর এখানে একটা রেস্ট পয়েন্ট রয়েছে, তোমরা চাইলে এখানেও রেস্ট নিতে পারো। আর এইখান থেকে দেখো মানে চারিদিকের ভিউটা কি সুন্দর লাগছে, মানে দুর্দান্ত। এই ওপর থেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, ওই যত দূর চোখ যায় এখানে কিন্তু পুরো ভ্যালিটা দেখা যায়। কিন্তু এখন এমন কুয়াশা, এমন মেঘ, কিছুই দেখার উপায় নেই, শুধুমাত্র এই পাহাড়গুলোই দেখা যাচ্ছে। আবার শুরু করলাম হাঁটা। এই হচ্ছে জল, সাবধানে পা ফেলতে হবে। এদিক থেকে একটা রাস্তা আসছে, বোধহয় জাখামা থেকে আসছে, আর এটা যাচ্ছে হচ্ছে জুকু। এখানে লেখাটা উঠে গেছে, তাই আসলে কিন্তু সাবধানে আসবেন। চারিদিকে কেউ নেই, শুধু আমি একা হেঁটে চলেছি। দুদিকে জঙ্গল, মেঘ উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, দুর্দান্ত লাগছে। পুরো ভ্যালির ভিউটা কিন্তু দেখা যাচ্ছে, দুর্দান্ত। মানে এ তো কিছুই না, মেঘ উড়ে উড়ে আসছে, মাঝে মাঝে পাহাড়কে ঢেকে দিচ্ছে। আর হ্যাঁ, আমাদেরকে এই নিচে নেমে যেতে হবে। বাবা, নিচে নামবো কি করে? এই দড়ি ধরে নিচে নেমে আসলাম। আর এই জায়গাটা হচ্ছে মানে দুটো পাহাড়ের মাঝখানে একটা বড় ফাটল, যাকে ইংলিশে বলে ফল্ট। ঠান্ডা লাগছে, এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মাঝখানে। রাস্তার অবস্থা তো বাজে, মাঝে মাঝে এমন জল আর কাদা জমেছে, হাঁটাই যাচ্ছে না। কত বাঁশ গাছের জঙ্গল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। অবশ্যই না ফুল হাতা জামা পরে আসবে, নাহলে কিন্তু বাঁশের গায়ে লাগতে পারে, হাত পা একটু ছিলে যেতে পারে। এই ভ্যালিতে দেখুন, এই যে কালো কালো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 2021 সালে যখন এখানে ভয়াবহ দাবানল লেগেছিল, তখন এই গাছগুলো পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এই উপরে যত গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু সেই দাবানলে কিন্তু পুড়ে গেছিলো। আর মাঝখানে এই একটা গাছ আবার নিচে উল্টেও গেছে। বন্ধুরা শুধু সামনের ভিউটা দেখো, কি অপূর্ব লাগছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। এখানে এক নাগা ভাই খেয়ে দেখা হয়েছে। आप रिटर्न आ रहे हो? हाँ। उधर कैसा लगा? बस अच्छा ही है। कैसा मौसम है? मौसम तो अच्छा है, लेकिन मौसम- थोड़ा ठंडा है। थोड़ा ঠান্ডা है। আমি এতদূর এসে যা বুঝলাম, এখানে কিন্তু কোনো ভয় নেই মানুষ কিংবা জন্তু জানোয়ারের। তো একা কিন্তু চাইলে আসাই যায়। আমি যেমন এখন একাই যাচ্ছি, বাকি সবাই কিন্তু সামনে এগিয়ে গেছে, তো কোনো অসুবিধাই নেই। এটাই হলো জুকু ভ্যালি। বাপ রে, এই জায়গাটা তো পুরো ভুতুড়ে টাইপের, পুরো জঙ্গলের ভিতর, আর এখান থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে দেখা যাচ্ছে জুকু ভ্যালি, দেখো এই দূরে, এটাই হচ্ছে জুকু ভ্যালি।
প্রায় এসেই গেছি। আর এই দিকে এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা থাকবো। ওই টু জুকু, এই সোজা রাস্তা ধরে একেবারে এগিয়ে যেতে হবে, আর কিছুক্ষণের অপেক্ষা। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম এরকম একটা জায়গায়, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে জল, আর পুরো কাঠের একটা ব্রিজ। পৌঁছেই গেছি, এই ওপরই হচ্ছে আমাদের হোমস্টে। এই হলো হোমস্টের গেট। ওয়েলকাম টু জুকু, পৌঁছে গেছি। চলো 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 চলো, পৌঁছে গেছি। এই হচ্ছে জায়গাটা, সামনে দেখতে পাচ্ছি টেন্টও রয়েছে থাকার জন্য, বেশ সুন্দর, মানে একদম কিন্তু প্রকৃতির মাঝখানে এই বাড়ি বলতে গেলে। এদিকে ডরমিটরি রয়েছে, এখানে একটা বসার জায়গা মতো রয়েছে, দেখুন সবাই কিন্তু অলরেডি বসেও রয়েছে। আর এইদিকেও আর একটা ডরমিটরি রয়েছে, এই হচ্ছে ডরমিটরি। আর বাইরের দিকটা হচ্ছে অনেকটা এরকম, এখানেও দেখতে পাচ্ছি বহু টেন্ট এখানে লাগানো রয়েছে। আর এইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে পুরো এই জুকু ভ্যালির পুরো ভিউটা কিন্তু দেখতে পাওয়া যায়। জায়গাটা বেশ সুন্দর, এখানে সব নাগা ভাইরা আড্ডা দিচ্ছে। এবার আমাদের যে ডরমিটরি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ডরমিটরি, একটা লম্বা হল ঘর, তার মধ্যে এরকম করে ম্যাট্রেস পাতা রয়েছে, লম্বা করে বিছানা করা রয়েছে, এখানেই সবাইকে শুতে হবে। এখানে থাকতে হলে সব কিছু আলাদা আলাদা করে নিতে হবে। যেমন আমরা ডরমিটরি বুক করলাম উইথ ম্যাট্রেস, আমাদের ভাড়া পড়লো 300 টাকা। এবার আপনারা চাইলে এক্সট্রা বালিশ নিতে পারেন, সেক্ষেত্রে 50 টাকা। এক্সট্রা বেডশিট বা যেগুলো আর কি বলে ব্ল্যাঙ্কেট, সেগুলো নিতে পারেন, সেক্ষেত্রে নতুনের ক্ষেত্রে 300 টাকা এবং পুরোনো ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে 200 টাকা। তো এইভাবে কিন্তু সমস্ত দাম রয়েছে। তো মোটামুটি ওই 550 টাকা মতো খরচা হবে এই ডরমিটরিতে থাকলে একজনের। এই যে বন্ধুরা এই টেন্টগুলো রয়েছে, এগুলোতেও কিন্তু তোমরা থাকতে পারো। মাত্র 1000 টাকার বিনিময়ে এই একটা টেন্টে তোমরা 3 জন থাকতে পারবে উইথ ম্যাট্রেস। তো তোমরা যদি ডরমিটরি বা টেন্টে না থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কটেজেরও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে কিন্তু মানে ওই 3 জনের মোটামুটি 3000 টাকা লাগবে। এই যে এগুলোই হচ্ছে সেগুলো, একদম কিন্তু সামনেই রয়েছে আমাদের যে ডরমিটরি, তার সামনে। আবার অনেকে সঙ্গে করে টেন্ট নিয়ে আসে, তো সেক্ষেত্রে টেন্ট ইনস্টল করতে গেলে 500 টাকা লাগবে। আর এইদিকে হচ্ছে এনাদের রান্নাঘরটা, একবার দেখিয়েই দিই। এখানে সমস্ত কল ঠল রয়েছে, জলের ব্যবস্থা। আর এইটা হলো হচ্ছে রান্নাঘর, এটাই হলো হচ্ছে এনাদের রান্নাঘর। ম্যাগি ঠ্যাগি সমস্ত কিন্তু এখানেই বিক্রি হয়। আর এদিকটা রয়েছে হচ্ছে বাথরুম, এদিকে রয়েছে জেন্টস টয়লেট, এটা হচ্ছে লেডিস টয়লেট। বন্ধুরা দারুণ একটা ঘুম দিয়ে কিন্তু উঠে পড়েছি। এখন বলছে হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তো এখন এখানে কোথাও কিছু নেই বলতে গেলে, ইলেকট্রিসিটি ইন্টারনেট কিছুই নেই, চারিদিকটা বেশ অন্ধকার ফাঁকা একদম। তো বাইরে একটাই মাত্র বাল্ব জ্বলছে, আর আমাদের ডিনার করতে ডাকছে, এর জন্যই উঠে গেলাম বলতে গেলে। এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা এসছে। এখানে রয়েছে এটা হচ্ছে আমার বিছানা। বাইরে যা ঠান্ডা কি বলবো, তাড়াতাড়ি চলো ডিনারটা নিয়ে ভেতরে যাবো। ডরমেটারির ভিতরে ডিনার নিয়ে চলে আসলাম। তো ডিনারে কিন্তু একদম সিম্পল খাবার দাবার রয়েছে, ডাল ভাত, একটা আলুর সবজি বা আলুর ওই চচ্চড়ি বলতে গেলে, আর সাথে হচ্ছে আচার। এই প্লেটটার দাম নিল মানে 250 টাকা। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভেতরে কিন্তু এই গরম গরম খাওয়া ভালোই লাগছে। তো এখানে যে এই পাওয়া যাচ্ছে এটাই বড় ব্যাপার। বন্ধুরা চটপট ডিনার সেরে চলে আসলাম, কালকে সকাল সকাল উঠতে হবে, এর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আর এখানে কিন্তু কিছু ভাইরা উনো খেলছে, বেশ ভালো লাগছে। যাই হোক আজকের মতো গুড নাইট, কালকে সকালবেলা দেখা হচ্ছে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম জুকু। এখন সময় বলছে সকাল 7টা, আর ঘুম থেকে উঠেই হাতে পেয়ে গেছি গরম গরম চা। আর সকালে খানিকটা জায়গাটা এরকম লাগছে, সবাই কিন্তু যাওয়ার জন্য রেডি নিচে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, একটু উঠিয়ে দেখিয়ে দিই। আমাদের যে ডরমিটরি তার সামনেই ওয়াচ টাওয়ারটা ছিল। হ্যালো বলতো। তো এখান থেকে কিন্তু এইরকম দারুণ ভিউ আসে। এই জায়গা থেকে মূলত ট্রেক করে 2 জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে হেলিপ্যাড আর একটা হচ্ছে রিভার ক্রসিং পয়েন্ট, যেখান থেকে এই জুকু ভ্যালির খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তো ভাবলাম হাতে যেহেতু কম সময়, এর জন্য সেই রিভার ক্রসিং পয়েন্টটা তো যাওয়ার সময় নেই, কিন্তু হেলিপ্যাডে যেতেই পারি। তো এখন সেদিকেই যাচ্ছি। এই হচ্ছে হেলিপ্যাড এবং যে রিভার ক্রসিং পয়েন্ট যাওয়ার রাস্তা। এই মুহূর্তে এসে পৌঁছালাম হেলিপ্যাডে। আমাদের যে ডরমিটরি ছিল সেখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগলো ওই 5 থেকে 6 মিনিট মতো। আর এই হেলিপ্যাড থেকে চারিদিকের 360 ডিগ্রি ভিউ
দেখা যায়। এটাই হলো বন্ধুরা জুকু ভ্যালি, যেখান থেকে বয়ে চলেছে সেই বিখ্যাত ঠান্ডা জলের জুকু রিভার, মানে যেই অনুসারে এই ভ্যালির নাম। তো কি সুন্দর লাগছে চারিদিকটা, সবুজ গালিচায় মোড়া ভ্যালি, ঢেউ খেলানো, দুর্দান্ত লাগছে। তো এখান থেকে মোটামুটি যেতে আসতে সময় লাগে ওই 4 থেকে 5 ঘন্টা মতো। তো তোমরা চাইলে যেতেই পারো। আর হেলিপ্যাড তো আসতে বেশিক্ষণ লাগলো না আমাদের। তো আজকে যেহেতু হাতে সময় নেই আমরা যাচ্ছি না, নেক্সট যদি কোনো দিন আসি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এখন সময় হলো 8:19, সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম নিচে নামার উদ্দেশ্যে। দেখি কতক্ষণ নিচে নামতে লাগে। এখন অনেকে আবার উঠছে ওপরে, আমরা যেমন উঠেছিলাম। বাই বাই জুকু ভ্যালি, আবার দেখা হবে আবার কোনো এক সময়। চলো, এখন বাজে 9:30 মতো। ওপর থেকে যখন বেরিয়েছিলাম তখন ওই 8:19 ছিল। এত বৃষ্টি হলো রাস্তায়, নামতে একটু অসুবিধাই হচ্ছিল। এমনি আর কোনো ভয় ছিল না, সবই ঠিকঠাক ছিল। এবার নিচে নেমে যাবো, অর্ধেক তো প্রায় নেমেই গেছি। এখন ঘড়ি বলছে সময় 11:08। আর অবশেষে আমরা জুকু ভ্যালি ট্রেক কমপ্লিট করে চলে আসলাম আমাদের আছি হোমস্টে। এখান থেকে আমাদের ব্যাগপত্র নিয়ে প্রথমে যাব কোহিমা, তারপর সেখান থেকে পৌঁছবো ডিমাপুর। আমাদের ডিমাপুর থেকে ট্রেন রয়েছে বিবেক এক্সপ্রেস। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি ডিমাপুর স্টেশন। আমাদের ট্রেনও চলে এসছে 22504 ডিব্রুগড় থেকে ছেড়ে যাওয়া বিবেক এক্সপ্রেস। তো কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আর নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।